মেয়েটা রেল স্টেশনে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষের জন্য, পালিয়ে যাবে বলে। কিন্তু সেই মানুষটা তাকে ধোঁকা দিয়েছে। তাই মেয়েটা অনেক অপমানিত হয়, পরিবারের কাছে মুখ দেখানোর মতো জায়গা থাকে না। আর নানান পারিবারিক ঝামেলায় মেয়েটা গ্রাম ছেড়ে একা শহরে চলে এসেছিল নতুন করে জীবন গড়ার। কিন্তু একদিন সেই ভালোবাসার মানুষটাই তার জীবনে ফিরে এসে আবার সবকিছু তছনছ করে দিয়েছিল। কিন্তু কেন এমনটা হলো, পুরো বিস্তারিত জানতে মুভিটা আপনাকে অবশ্যই বঙ্গ অ্যাপে গিয়ে দেখতে হবে। আর এক্সপ্লেইন শুনতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমাদের দেশের রাজধানী ঢাকা শহরের পুরো একটা ভিউ দেখতে পাই। সেই শহরে ফাতেমা নামের একটি মেয়ে তেলের পাম্পে এসেছে তার স্কুটির তেল নেওয়ার জন্য। ফাতেমার সবসময়ের চলার সঙ্গী হচ্ছে তার স্কুটিটা। ফাতেমা কানাডা চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, তাই ভিসা পাওয়ার জন্য একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে। কিন্তু ফাতেমার কিছু রিকোয়ারমেন্ট মিসিং ছিল। তার মধ্যে মেজর যে সমস্যাটা হচ্ছে তা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। মিনিমাম 10 লক্ষ টাকা থাকতে হবে। এসব রিকোয়ারমেন্ট ফিল আপ হলে অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারবে। ফাতেমা মিডিয়া ফিল্মের সাথে জড়িত। সে 1971 সালের মুক্তিযুদ্ধ, একটা হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের প্রেম, এরকম একটা গল্পে সে কাজ করছিল। আর এটাই তার প্রথম মুভি হতে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ফাতেমার পেমেন্ট নিয়ে। শুটিং শুরু হওয়ার 2 দিনের মধ্যে তাকে অ্যাডভান্স কিছু টাকা দেওয়ার কথা হলেও সেটা নিয়ে নানান তালবাহানা চলছে। রিজভি বলে, আমাকে একটু টাইম দেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। এরপর সেখান থেকে বাসায় ফিরে এসে গোসল করছিল। তখন বাইরে থেকে তার রুমমেট সুলতানা আপা বলে, তাড়াতাড়ি বের হয়ে আয়, বাসায় পুলিশ আসছে। এরপর ফাতেমা গোসল শেষ করে আসলে দুজন পুলিশ তার জন্য অপেক্ষা করছিল। ফাতেমাকে বলে, আপনার ছোট ভাই রফিক কি এই বাসায় আছে? সুলতানা বলে, আমরা এখানে দুজন মেয়েই থাকি, তাছাড়া কেউ নেই। পুলিশ ফাতেমাকে বলে, রফিক গ্রামে কাঞ্চন নামের যে ছেলেটার মাথা ফাটিয়েছিল সেই ছেলেটা আজ বিকেলে মারা গেছে। তাই পুলিশ ফাতেমাকে তার কার্ড দিয়ে যায়, যদি রফিক আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এসব শুনে ফাতেমার হাত পা যেন কাঁপছিল। পরদিন ফাতেমা শুটিং সেটে মেকআপ রুমে মেকআপ নিচ্ছিল। তখন গ্রামের প্রসাদ নামের এক ছেলে তার সাথে দেখা করতে আসে। ফাতেমা তাকে দেখেই কেমন যেন আনমনে হয়ে যায়। এরপর প্রসাদকে সে অ্যাভয়েড করে শুটিং করতে চলে যায়। এরপর শুটিং শেষ করে যখন চলে যাচ্ছিল, প্রসাদ তাকে বারবার বলছিল, প্লিজ একটিবার আমার কথা শোনো, অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি। ফাতেমা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, একদম সময় নেই। ফাতেমা তাকে অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় সে একটা নোট ফেলে রেখে যায়, যেখানে তার মুভির স্ক্রিপ্ট লেখা ছিল। ফাতেমা এসবের পাশাপাশি একটা শপিং মলেও কাজ করত। মাঝবয়সী এক লোক জামা কাপড় দেখছিল। ফাতেমা ওয়াশরুম থেকে একটু লেট করে আসার জন্য লোকটা রেগে যায়। ড্রেস নিয়ে কথা বলার জন্য এতক্ষণ একটা লোকও খুঁজে পেলাম না, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। ফাতেমা বলে, আমি আপনাকে অন্য কিছু দেখাবো। লোকটা তখন বলে, কথা বলতেও শিখুনি, আমাকে স্যার বললে না কেন? শুধুমাত্র স্যার না বলার জন্য লোকটা ফাতেমার সাথে যা তা ব্যবহার করে। তুমি জানো আমি কে? তার এমন আচরণের জন্য ফাতেমা তাকে চলে যেতে বলে। লোকটা তখন আরো রেগে গিয়ে বলে, আমি তোমাকে দেখে নেব। এরপর সুলতানা ছুটে এসে বলে, কি হয়েছে? জানিস লোকটা কে? সে মালিক পক্ষের লোক। ফাতেমা বলে, তো কি হয়েছে? তাই বলে কি সে যা ইচ্ছা তাই ব্যবহার করবে? সুলতানা বলে, শান্ত হ। ফাতেমার টাকা পয়সার ক্রাইসিস চলছিল, তাই সুলতানাকে বলে, আপু তোমার কাছে কিছু টাকা হবে? তখন সে 2000 টাকা দিয়ে বলে, আপাতত চলতে থাক। আর শোন, তোকে আমার এক ফ্রেন্ডের কথা বলেছিলাম না, বড় এজেন্সি চালায়, তোকে তার কথা বলে রেখেছি, দেখা করিস তার সাথে। ফাতেমা বলে, তোমার ফ্রেন্ড নাকি ওই বয়ফ্রেন্ড? সুলতানা বলে, বাড়িওয়ালা ফোন করেছিল, আমাদের বাসা ছেড়ে দিতে বলেছে। ফাতেমা বলে, কেন? সে বলে, এর আগে পুলিশ এসেছিল, বাড়িওয়ালা সেটা পছন্দ করেনি তাই। যাই হোক, ফাতেমা এদিকে তার সিনেমার শুটিংও করে যাচ্ছিল। এখানে সে সুবর্ণা চরিত্রে অভিনয় করছিল। যুদ্ধের সময় তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হানাদার বাহিনী সুবর্ণাকে সহ অনেক মেয়েকে ধরে নিয়ে আসে, তাদেরকে অত্যাচার নির্যাতন করে, ধর্ষণও করে। পাশাপাশি সিনেমার ডিরেক্টরও ফাতেমাকে প্রতিটা ক্যারেক্টার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। এরপর ফাতেমা আবার শপিং মলে কাজ করছিল। তখন ম্যানেজার এসে ফাতেমাকে বলে, গতকাল যার সাথে সিনক্রেট করেছো তাকে গিয়ে সরি বলো।
ফাতেমা বলে সে তো নিজেই নিজের সম্মান ধরে রাখতে পারেনি। ম্যানেজার বলে উনি এই স্টোরের মালিকের বোন জামাই, তাকে গিয়ে সরি বলো। কিন্তু ফাতেমা সরি বলবে না, তাই সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এরপর ফাতেমা সুলতানার বয়ফ্রেন্ড আনোয়ারের অফিসে গিয়ে তার সাথে দেখা করে। আনোয়ার বলে সুলতানা তোমাকে পাঠিয়েছে তাই না? ফাতেমাকে কাজের ব্যাপারে সব ডিটেইল খুলে বলে সে। তারা আসলে বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোশন করে থাকে, তাই এবার ব্র্যান্ড প্রমোশনের জন্য একেবারে নতুন কোনো ফেস তারা ডেভেলপ করতে চায়, আর ফাতেমা তাদের বেস্ট চয়েস। ফাতেমা ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু ধারণা দিতে বলে। আনোয়ার বলে আমরা তো অফার শুরুই করব 20 লাখ দিয়ে। তখন ফাতেমা যেন আশার আলো দেখছিল, তার বিদেশ যাওয়ার ব্যাংক স্টেটমেন্টের টাকাটা কাভার হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো। এরপর ফাতেমা বাসায় আসার সময় বিষয়টা সুলতানাকে জানায়। আনোয়ার ভাইয়ের সাথে খুব ভালো আলোচনা হয়েছে আমার। বাসায় ওঠার সময় বাসার মালিক এমন ভাবে তাদের দিকে তাকিয়েছিল, মনে হয় যেন গিলে ফেলবে পূর্বের ঘটনার জন্য। এটা নিয়ে সুলতানা ভীষণ বিরক্ত ফিল করে, তাই সে ফাতেমাকে বলে এভাবে এখানে আমি থাকতে পারবো না, আমি নতুন বাসা পেলেই চলে যাব। পরের দিন ফাতেমা শুটিং সেটে গিয়ে হঠাৎ জানতে পারে তাদের রানিং সিনেমাটা আপাতত হচ্ছে না, শুটিং অফ। আবার কবে শুরু করব সেটাও বলতে পারছি না, শুটিং যখন শুরু হবে তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে। হঠাৎ এরকম হওয়াতে ফাতেমা কিছুটা বিপাকে পড়ে যায়, শুটিংও হচ্ছে না, পেমেন্টও দিচ্ছে না। এরপর হঠাৎ একদিন সুলতানা বাসা ছেড়ে চলে যায়, কারণ সে নতুন বাসা খুঁজে পেয়েছে। ফাতেমাকে বলে যায় মন খারাপ করিস না, যদি পারিস নতুন বাসা খুঁজে নিস, না হয় হোস্টেলে গিয়ে উঠিস। এরপর সুলতানা চলে যায়, ফাতেমা এখন একা হয়ে যায়। পরের দিন হঠাৎ ফাতেমার বাসায় ফাতেমার মামা সোবাহান চৌধুরী ফাতেমাকে দেখতে আসে। ফাতেমাকে সাপোর্ট করার মতো একমাত্র মামাই ছিল। এখানে মামা ভাগ্নির অতীতের কিছু দুঃখের কথা শেয়ার করা হয়। গ্রামে থাকতে ফাতেমার সাথে খুব খারাপ কিছু হয়েছিল, যার জন্য ফাতেমা সবকিছু ছেড়ে শহরে চলে এসেছে। ফাতেমার বাবা নেই, আর ফাতেমার মা তার মামার সাথেই থাকে, মামাই তাদের দেখভাল করে। মামা বলে তোর জন্য ব্যাংকে কিছু টাকা পাঠাইছি। এটা শুনে ফাতেমা খুব খুশি হয়। মামা আরো বলে সেই রাতের কথা মনে আছে, এলাকায় কত গ্যাঞ্জাম, প্রসাদরা ঘর বাড়ি ছাইরা পালাইলো, তোরে আমি পাখির মতো আগলাইয়া রাখছিলাম। ফাতেমা বলে সবই মনে আছে আমার। মামা বলে আচ্ছা ফোনে না তুই প্রসাদের কথা কইছিলি, কই আছে ও জানিস? ফাতেমা বলে না জানি না। মামা বলে সাবধানে থাকিস, কোন উদ্দেশ্যে না উদ্দেশ্যে সে আবার আইছে, কিছু হলে আমাকে জানাস। এরপর মামা চলে যায়। এরপর দেখতে পাই ফাতেমা আনোয়ারের যে নতুন ব্র্যান্ডের মডেল হতে যাচ্ছে সেটার জন্য তিনি কিছু ফটোশুট করে। ফটোশুট শেষ হলে সেখান থেকে ফিরে আসার সময় স্কুটিতে সেই ফেলে যাওয়া নোটসটা দেখতে পায়। ফাতেমার সামনে তাকিয়ে দেখে প্রসাদ। তখন প্রসাদের প্রতি তার কিছুটা মায়া কাজ করে। এই সময় ফাতেমা ও প্রসাদের অতীত প্রেম কাহিনীর কিছু দৃশ্য দেখানো হয়। আলাদা ধর্মের হয়েও দুজনের মধ্যে এক সময় প্রেম ছিল, দুজনের প্ল্যান ছিল পালিয়ে যাওয়ার। স্টেশনে ফাতেমা প্রসাদের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সেদিন রাতে প্রসাদ ও তার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। শেষমেশ ফাতেমাকে তার মামা স্টেশন থেকে নিয়ে যায়, আবার তার মামা স্টেশনে পৌঁছে দিয়েছিল তাকে। এটা তার জন্য কত বড় অপমান ছিল সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু প্রসাদ সেদিন কেন পালিয়েছিল, কি কারণে পালিয়েছিল, সেই ঘটনাটাই শেয়ার করার জন্য ফাতেমার কাছে এসেছে। প্রসাদ বলে আমাদের সম্পর্ক সেদিন কেউ মেনে নিত না, আমি পালানোর জন্য বলেছিলাম, কিন্তু সেই আমি কেন আসলাম না একটাবারও চিন্তা করেছো? কিন্তু ফাতেমা তার এসব আজাইরা কথাবার্তা শুনতে চাচ্ছিল না, কিন্তু প্রসাদ একটু জোরই করছিল তাকে শোনানোর জন্য। প্রসাদের শাউট করা দেখে ওয়েটার এসে বলে কোনো সমস্যা? প্রসাদ তখন হুট করেই ওয়েটারের উপর রেগে যায় এবং তার সাথেও মিসবিহেভ করে। এরপর তারা প্রসাদকে ওখান থেকে বের করে দেয় এবং ফাতেমাও ওখান থেকে চলে যায়। পরদিন ফাতেমা ও অন্যান্য মডেলদের আনোয়ার ভাই বলছিল আমরা বাংলাদেশে একটা প্রোডাক্ট ইউরোপে লঞ্চ করতে যাচ্ছি, আপনারা প্রত্যেকেই হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই কাজের জন্য তাদের সাইন করতে হবে। এরপর এজেন্সির ম্যানেজার ফাতেমাকে ফর্ম দিয়ে চুক্তির জন্য সাইন করতে বলে,
কিন্তু সেখানে কি ধরনের প্রোডাক্ট প্রমোশন করানো হবে, এরপর পেমেন্টের কোনো কিছুই উল্লেখ ছিল না। তাই এটা নিয়ে ফাতেমা তাকে প্রশ্ন করে। ম্যানেজার বলে, আনোয়ার স্যার বলল তো অনেক বড় একটা আয়োজন, আমরা আসলে আপনাদের সাথে লং লাস্টিং রিলেশনশিপের কথা ভাবতেছি, আপনি সাইন করুন, আমি সময় মতো সবকিছু জানিয়ে দেব। ফাতেমা কিছুটা দ্বিধান্বিত মনেই ফর্মে সাইন করে। এরপর সুলতানা আপার সাথে দেখা হলে ফাতেমা বলে, আনোয়ার ভাইয়ের অফিসে গিয়েছিলাম, তখন সুলতানা জানায় আনোয়ার ভীষণ চালাক একটা লোক, যদি ওর সাথে আমি না মিশতাম তাহলে কখনোই বুঝতাম না, ও যদি কখনো 2 নাম্বারই করে তাহলে কেউ বুঝতেই পারবে না। তুই যদি আনোয়ারের সাথে কোনো ডিল করিস তাহলে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস, ওর ব্যাপারে একটু সাবধানে থাকিস। সাম্প্রতিক সময়ে আনোয়ারের সাথে সুলতানার একটু ঝামেলা হয়েছে, তাই আনোয়ার তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এরপর সেখান থেকে ফিরে এসে ফাতেমা নিজ বাসায় যাওয়ার জন্য লিফটে ওঠে। প্রসাদ তাকে ফলো করতে করতে লিফটে উঠে যায়। ফাতেমা তাকে চলে যেতে বলে। প্রসাদ বলে, আমি কুত্তার মতো জীবনযাপন করব, আর তোমরা আরামে থাকবা, নিরাপদে থাকবা। আমার মা ভাইয়ের বাসায় পইরা আছে, বাপ বিনা চিকিৎসায় মরছে, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি, আমার কথা তোমাকে শুনতেই হবে। এসব নিয়ে ঝগড়া করতে করতে বাসার মালিক তাদের এই দৃশ্য দেখে ফেলে। এই ঘটনার জন্য বাড়িওয়ালা তাকে ইচ্ছে রকম গালিগালাজ করে, তার জন্য বাসার মান সম্মান আর থাকছে না। ফাতেমাকে তিনি বাসা থেকে বের হয়ে যেতে বলে। সবকিছু মিলিয়ে ফাতেমা যেন এসব প্রেশার আর নিতে পারছিল না, জীবনটাকে অসহ্য লাগছিল। পরের দিন ফাতেমা আনোয়ারের সাথে দেখা করে। তার ব্র্যান্ড প্রমোশন নিয়ে সন্দেহ ঢুকেছে ফাতেমার মনে, তাই ফাতেমা বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছিল, তাকে কেন এত সহজেই এই সুযোগটা দেওয়া হলো। তাছাড়া ব্র্যান্ড প্রমোশন, পেমেন্ট কোনো কিছুই তো ক্লিয়ার করছেন না। তখন আনোয়ার জানায়, দেখো টাকা পয়সার ব্যাপারটা তো তোমাকেই কাজের মাধ্যমে বুঝে নিতে হবে, তাই না? আমরা পরের সপ্তাহে ক্যাম্পিং করতে দুবাই যাব, তুমি যদি যেতে না চাও তাহলে কালকের মধ্যে প্লিজ জানিয়ে দিও, কারণ আমাদের অন্য কাউকে খুঁজতে হবে। এরপর ফাতেমা সেখান থেকে ফিরে আসে। পরের দৃশ্যে দেখি ফাতেমার বন্ধ হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের ওই সিনেমাটার শুট আবার চালু হতে যাচ্ছে, তাই বিষয়টা ফাতেমাকে জানানো হয়। তখন ফাতেমা রিজভিকে জিজ্ঞাসা করে, আপনি কি আনোয়ার ভাইকে চিনেন? রিজভি জানায়, হ্যাঁ চিনি তো। ফাতেমা বলে, তিনি মানুষ হিসেবে কেমন? রিজভি জানায়, ভালোই তো, ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, আগে আমি ওনার সাথে কাজ করেছি। কেন, আপনি কি তার হয়ে কাজ করছেন? ফাতেমা বলে, চিন্তা ভাবনা করছি। এরপর ফাতেমা যখন বাসায় ফিরে আসে তখন দেখতে পাই দরজায় বাড়িওয়ালা অন্য তালা মেরে দিয়েছে, ফাতেমাকে আর থাকতে দেবে না। এরপর ফাতেমা বাড়িওয়ালার দরজায় গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ডাকতে থাকে, কিন্তু বাড়িওয়ালা দরজা খুলে না। তাই ফাতেমা বাধ্য হয়ে অসহায় মেয়ের মতো এই রাতে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তখন হঠাৎ ফাতেমার মা ফোন করে এবং কাঁদতে কাঁদতে বলে, তোর মামাকে প্রসাদ ছুরি মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তুই তাড়াতাড়ি আয়। ফাতেমা আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। ফাতেমার মা মামি কান্নায় হাজারি করছিল। তখন অপারেশন রুম থেকে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার ফাতেমাকে জানায়, আপনার মামাকে অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিনি ভালো আছে। আসলে যিনি আক্রমণ করেছিলেন তিনি প্রফেশনাল না, তাই ক্ষতগুলো মারাত্মক কিছু হয়নি, বরঞ্চ আক্রমণকারীর অবস্থাই বেশি ক্রিটিক্যাল, তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। ফাতেমা বলে, বুঝলাম না, কার অবস্থা ক্রিটিক্যাল? ডাক্তার বলে, আপনি জানেন না, যিনি অ্যাটাক করেছিলেন তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছে। এটা শুনে ফাতেমার ভেতরটা যেন কেঁপে ওঠে। এরপর সে প্রসাদকে দেখতে যায়, গিয়ে দেখে প্রসাদ লাইফ সাপোর্টে আছে, অবস্থা খুবই শোচনীয়। কিছুক্ষণ পর তদন্তের জন্য হাসপাতালে পুলিশ আসে। ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়, অ্যাটেম্পকারী আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না? কিন্তু ফাতেমা জানায়, 2 বছর ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। পুলিশ জানতে চায়, কেন এই ধরনের ঘটনা ঘটলো, এর মোটিভ কি হতে পারে, আপনি কিছু জানেন? আমি অবশ্যই আপনার মামার লোকদের কাছ থেকে কিছু জানতে পেরেছি। তখন খবর আসে প্রসাদ আর বেঁচে নেই, তাই সবাই ওদিকে ছুটে যাচ্ছিল। প্রসাদের মা কান্নায় আহাজারি করছিল।
তখন ফাতেমাকে দেখে সে বলে, এই রাক্ষসীর জন্য আমি আমার পোলারে হারাইলাম, এই রাক্ষসী আমার পোলারে খাইছে। চিৎকার করে বলতে থাকে, তোর মামার তো কিছু হইল না, আমার পোলারে খাইলি কেন? তখন পুলিশ ফাতেমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। তখন পুলিশ নিজেই সব ঘটনা ফাতেমাকে খুলে বলে, প্রসাদ ও আপনি যেদিন পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন, সেদিন তো আপনার মামাই আপনাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন যাতে করে আপনি কষ্ট না পান। আর তারপর আপনার মামা নিজেই লোকজন পাঠিয়ে প্রসাদের পরিবারকে হুমকি দিয়েছিলেন, তারা যদি আজ রাতের মধ্যে বাড়িঘর ছেড়ে চলে না যায় তাহলে সবকিছু পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেই রাতে মামা লোকজন নিয়ে প্রসাদ ও তার পরিবারের উপর হামলা করে, আর প্রসাদকে তারা তুলে নিয়ে এসে মারধর করে। তাই সেদিন প্রসাদ ফাতেমার কাছে আর আসতে পারেনি। আর সেই রাতের প্রতিশোধ নিতেই প্রসাদ ফিরে এসেছিল, কিন্তু সে যেহেতু ক্রিমিনাল না, তাই ছুরি মেরে নিজেকে আর সামলাতে পারেনি, তাই নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছে। প্রসাদ এসব বলতেই ফাতেমার কাছে এসেছিল, কিন্তু ফাতেমা তো তাকে অযথা ভুল বুঝে কথাই শুনেনি। তাই ফাতেমার নিজের উপর অনেক আফসোস হতে থাকে, আমি যদি প্রসাদের কথা শুনতাম তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না, প্রসাদকে মরতে হতো না। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে শুরু করে ফাতেমার, আর মনে মনে বলতে থাকে, আমি কোথায় যাব, আমার তো আর কোনো ফেরার রাস্তা নেই। এরপর ফাতেমাকে দেখতে পাই শহর ছেড়ে আবার সে অন্য কোথাও চলে যাচ্ছে। ফাতেমার জীবনে নির্দিষ্ট গন্তব্য হয়তো নেই, তার ভাগ্যের লিখনটা খুবই মর্মান্তিক। আর গল্পটা এখানেই শেষ হয়। সবশেষে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।